দর্শক দেখছেন 21 রাত। ডক্টর আহসান মনসুর, দর্শক যে প্রশ্নটি করলো বিরতির আগে, হ্যাঁ, দর্শক যে প্রশ্নটা করলো এটা নিয়ে কিন্তু আমরা নিজেরাও সবসময় চিন্তিত যে বাংলাদেশ একটা দেশ যেটা এখন পর্যন্ত আমরা যেটাকে বলি ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, এই প্রোডাক্টে আমাদের কোনো স্পেশালিটি আমরা ডেভেলপ করতে পারিনি। আমরা যদি পূর্ব এশিয়ার দিকে তাকাই, এখানে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস এর ট্রেডটা হচ্ছে সবচেয়ে বেশি, ফিনিশ প্রোডাক্টস এর চাইতেও বেশি গ্রসিং করলে। কিন্তু বাংলাদেশ এই যেটাকে আমরা বলি ভ্যালু চেইন, এশিয়ান ভ্যালু চেইন, হিউজ ভলিউম, মানে টেন্স অফ বিলিয়নস অফ ডলার্স, সেখানে আমরা ঢুকতে পারিনি। আমাদের কোনো একটা প্রোডাক্ট নাই যেটা আমরা সেখানে দিতে পারি। এবং কেন নাই, সেটার মূল কারণ কি? সেটার মূল কারণ আমরা দেখতে পারি থাইল্যান্ডে যদি আমরা যাই, থাইল্যান্ড হচ্ছে জাপানের পরে সেকেন্ড লার্জেস্ট অটো হাব, এবং থাইল্যান্ড থেকে সবাই সোর্সিং করে অটো পার্টস। সেটা জাপানে যায়, কোরিয়াতে যায়, চায়নাতে যায়, তাইওয়ানে যায় এবং ইন্দোনেশিয়াতে যায়। সব জায়গাতে অটো পার্টস এরা সাপ্লাই করছে। তাই থাইল্যান্ডের এখন যে অটো বডি তৈরি করে, তাদের কোয়ালিটি রাইট আফটার জাপান, দে হ্যাভ দ্য বেস্ট কোয়ালিটি, বেটার দেন চাইনিজ। কেন হয়েছে? কারণ জাপানি সব ইন্ডাস্ট্রি এখানে চলে আসছে, কোরিয়ান ইন্ডাস্ট্রি থাইল্যান্ডে অপারেট করে এবং তারা এখান থেকে স্পেসিফিকেশন দিয়ে পার্টস বানিয়ে নেয়। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এখন পর্যন্ত একটা ফ্ল্যাগশিপ এন্টারপ্রাইজ বাংলাদেশে আনতে পারি নাই, একটাও নাই আমাদের, যেটা বিদেশি ফ্ল্যাগশিপ এন্টারপ্রাইজ যেটাকে আমরা বলি, যেমন স্যামসাং বা হান্দেই বা ওয়ালটন কিছুটা বোধহয় ওয়ালটন নিজেদের প্রচেষ্টায় করছে। এটা হলে ভালো কথা, কিন্তু এটা কতখানি হবে, কারণ তারা কিন্তু ডিপেন্ড করে তাইওয়ানিজ পার্ট এর, চাইনিজ পার্টস এর উপর। তারা কিন্তু লোকাল পার্টস কিন্তু খুব কম ব্যবহার করে। তারা নিজেরাই নাকি কিছু পার্টস এখন কিছু হয়তো করবে, কিন্তু যেটা দরকার সেটা হলো যে এই ধরনের ফ্ল্যাগশিপ এন্টারপ্রাইজ আসলে পরে তারা দুটো জিনিস নিয়ে আসে। এক নম্বর নিয়ে আসে যে তারা প্রোডাক্ট কোয়ালিটিটা তারা ইনশিওর করে দেবে, তারা এখান থেকেই নিবে। মার্সিডিজ বেঞ্জ কোথা থেকে তাদের সাপ্লাই নেয়? সব সাপ্লাই তাদের আসে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের কাছ থেকে। দে আর অল জার্মান লোকাল মিডিয়াম এন্টারপ্রাইজ। ওরা যদি মার্সিডিজ মিডিয়াম এন্ড লোকাল স্মল এন্টারপ্রাইজ যদি মার্সিডিজ পার্টস তৈরি করতে পারে, আমাদের মিডিয়াম এন্ড লোকাল এন্টারপ্রাইজও কিন্তু, মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজ কিন্তু এগুলো করতে পারবে। কিন্তু তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে কাছ থেকে মার্সিডিজ বা টয়োটা বা হান্ডে বা এরা যদি কেনে তারা সাপ্লাই দিতে পারবে। কিন্তু সেই জিনিসটা, এই চেনটাকে আমরা এস্টাবলিশ করতে পারিনি, কারণ আমাদের এখানে বড় বাধারই কোথায়? বাধা অনেক রকমের। এক নম্বর বাধা হচ্ছে আমরা তাদেরকে বাংলাদেশে আনতে পারিনি, তারা এসে ফেরত চলে গেছে। এই যে আমাদের যে স্যামসাং চলে গেল ভিয়েতনাম থেকে, এখান থেকে ভিয়েতনামে চলে গেল, ভিয়েতনামে যাওয়ার পরে সেখানে থেকে স্যামসাং এখন $13 বিলিয়ন ইলেকট্রনিক পার্টস একলা এক্সপোর্ট করে, একলা আউট অফ 30 বিলিয়ন তার 13 বিলিয়ন পার্টস স্যামসাং করে ওইখানে চলে যাওয়ার পরে। 2 নম্বর, আমি পড়লাম সেদিনকে স্টোরিটা, লোকালি তারা এখন সোর্সিং করা শুরু করে দিয়েছে, লোকালি তারা স্যামসাং এর পার্টস লোকালি বানাচ্ছে ভিয়েতনামে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের কাছ থেকে। 3 নম্বর, যেটা আরো বিস্ময়কর, সেটা হচ্ছে যে ওই যে টেকনোলজি শিখে ফেলছে ভিয়েতনামি একটা কোম্পানি, তারা এখন স্যামসাং এর মতো মোবাইল ফোন তৈরি করে ফেলতেছে, কারণ তারা টেকনোলজি শিখেছে। এই যে ট্রান্সফার অফ টেকনোলজি, এটা চাইনিজরা করেছে, যেটা জাপানিজরা করেছে আমেরিকানদের কাছ থেকে, চাইনিজরা করেছে জাপানিদের কাছ থেকে, কোরিয়ানরা শিখেছে জাপানিজদের কাছ থেকে, আমরাও তো তাদের আরেকজনের কাছ থেকে শিখতে হবে আগে। না শিখতে পারলে, ভ্যালু চেনে যদি আমরা না ঢুকতে পারি, আমাদের এই ধোলাই খাল দিয়ে আমরা ধোলাই খালি থাকবো, আমরা ওখান থেকে কিন্তু এই এশিয়ান ভ্যালু চেনে যেতে পারবো না। এটা করতে হবে, এবং এটা করতে গেলে আমাদের কাস্টম সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে, আমাদের ঢাকা এয়ারপোর্টকে ইমপ্রুভ করতে হবে। শিপমেন্ট হবে বাই দ্য আওয়ার, নট বাই দ্য ডেজ। আমার মাল যদি কোরিয়াতে না যায় বা থাইল্যান্ডে না যায়, তাহলে ওইখানকার মেশিন স্টপ হয়ে যাবে। কাজে আমাকে এমন ভাবে নিতে হবে যে এখান থেকে এয়ারপোর্ট থেকে ওই পার্টস গুলো সরাসরি দেয় ব্যাংককে যাবে অথবা কোরিয়াতে চলে যাবে, এবং সেখানকার মেশিন ওটা নিয়ে কাজ করবে। এইভাবে ইন্টিগ্রেটেড হতে হবে কানেক্টিভিটি। আমার একান্ত ব্যক্তিগত একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনারা নানান ধরনের খাতে নানান ধরনের হিসাব যোগ করছেন, ক্ষয়ক্ষতি বা লাভ যেভাবে যেটি বাস্তবতা বলে সেভাবে হিসাব আপনারা করছেন। এই রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে যে মানুষগুলো মারা যাচ্ছে, প্রতিটি পরিবারের কর্মক্ষম মানুষগুলো হারিয়ে ফেলছে, এই হিসাবগুলোকে এই আপনাদের মতো যেসব প্রতিবেদন আপনারা পেশ করছেন বা বিশ্বব্যাংক দিচ্ছেন, তাদের হিসাবগুলো উঠে আসে? সূত্র মতে আসা উচিত। যদি ফ্লোর হিসেব ধরি তাহলে সেখানে এই তথ্যটা আসা উচিত, কিন্তু যদি আমরা মানুষের মৃত্যুকে হিউম্যান রিসোর্স হিসেবে স্টক চিন্তা করি, তাহলে সেটি তো আলাদা হিসেব যেটি আসছে। অবশ্যই একজন মানুষের মৃত্যু কখনো একটি মনিটারি ভ্যালুতে কাউন্ট করা যাবে না, কিন্তু যখন আমরা বলছি যে একটি খাতের লস হলো,
তখন সেই খাতে যে ব্যক্তিটি কর্মক্ষম ছিল, তখন তার জন্য তাকে যে বেতন দিতে হলো, সেটি কিন্তু অলরেডি একজন এন্টারপ্রেনারের জন্য একটা তার ব্যয়, এবং সেটি অলরেডি তার জন্য লস, এবং সেটি কিন্তু হিসেবের ভিতরে চলে এসছে। কিন্তু এর বাইরেও অনেকে কর্মচ্যুত হন, বা এই যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রসপেক্টিভ ইনকাম নষ্ট হয়, সেই হিসেবগুলো সঠিকভাবে আসে না। কিন্তু যেটি বলছিলাম যে ফ্লোর হিসেবের ভিতরে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, এই লোকগুলো কর্মক্ষম থাকলে যা দিতে পারতো সেটা একজন এন্টারপ্রেনিউর তার পকেট থেকে দিয়েছে, এবং সেই হিসেবটা আমরা করেছি সেটি। কিন্তু অবশ্যই একজন মানুষের মৃত্যু মনিটারি ভ্যালুতে কাউন্ট করা যাবে না, এবং সেটি আলাদাভাবেই এই হিসেবটি বিবেচনা করা উচিত। আমার প্রশ্ন হচ্ছে এখন যে হাজার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, বা 70,000 কোটি টাকা যদি আমরা ধরি, এই লসটা কি পুষিয়ে নেওয়ার কোনো বিকল্প আছে, মানে রিকভার করার কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা? না, স্বাভাবিকভাবে এই লসটা রিকভার হবে না। কিছুটা যেটি আলোচনা এসেছিল যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটাও আসলে সেটিও আবার সময় ভিত্তিক। যদি আমি চিন্তা করি সার্ভিস সেক্টরের এমন কিছু খাত আছে যেটি আসলে অন্য সময় অ্যাডজাস্ট করার না। যেমন পর্যটন খাতে পিক সিজন থাকে হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। আমাদের এই বছরের যে হরতাল হয়েছে সেটা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, ফলে পিক সিজনের একটা বড় অংশই তারা হারিয়েছে। এখন যদি পরে অ্যাডজাস্ট করতে বলি, এবছরে আর সেই অ্যাডজাস্টমেন্টের আসলে সুযোগ নেই। অধিকাংশ সার্ভিস সেক্টরই তাই, কারণ এটি আসলে পরবর্তীতে অতটা অ্যাডজাস্ট হয় না। সুতরাং একটা বড় অংশই আসলে আর অ্যাডজাস্ট হবে না। এখানে যেটি হতে পারে যে লসটুকু তাদের হয়েছে সেটিকে যদি সরকার কিছুটা, আমাদের সবার বিভিন্ন খাতের যে লস হয়েছে, ক্ষতি হয়েছে, সেটিকে যদি সরকার কোনোভাবে পুষিয়ে দেওয়ার কথা ভাবেন, এবং সেটি পার্শিয়ালি সরকার কিছুটা করেছেন। যেমন যোগাযোগ খাতে যে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট গুলো পুড়ে গেছে, সেরকম প্রায় 800 জন মালিককে সরকার আইডেন্টিফাই করে তার ভিতরে 170 জনকে 4 কোটি টাকা দেওয়া হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ, বাকিদেরও দেওয়া হোক সেটি আমরা প্রত্যাশা করি। একইভাবে অন্যান্য খাতের জন্য, যেমন কৃষি খাতের জন্য লোন রিশিডিউলিং এর কথা বলা হয়েছে, যেটি আমার ধারণা কন্টিনিউ হলে আমার ধারণা কৃষি খাতেরও কিছুটা এখানে অ্যাডজাস্ট হবে। আবার অন্যান্য খাতও সরকারের কাছে দাবি করছেন, হয়তো আমরা জানি না যে আগামী বাজেটে হয়তো কিছু বিষয় আসবে। ফলে পুরোটা পুষিয়ে নেবার চেয়ে বরঞ্চ যে ক্ষতিটুকু হয়েছে তার কিছুটা হয়তো আর্থিক মূল্যের দিক থেকে সরকার তার বাজেট বা বাজেটারি মেজার্স বা রেভিনিউ অন্যান্য ফিসক্যাল মেজার্স দিয়ে যদি কিছুটা পুষিয়ে দেন, সেটি কিছুটা হতে পারে। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি যে কিভাবে এই বিষয়গুলো সামনের দিকে, মানে নজর তো অবশ্যই রাখতে হবে সরকারকে, কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি নজর দিতে হবে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে মোকাবেলা করার জন্য? আমি রাজনৈতিক কোশ্চেন করছি না, মানে অর্থনৈতিক ভাবেই কোন কোন এইগুলো পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে, পোষানো হয়তো যাবে না যেটা আপনারা সবাই বলছেন, তারপরও একটু নিজেদের আয়ত্ত আনার জন্য কি করা যেতে পারে? না, এখানে সরকারের তো একটা রোল থাকে ফ্যাসিলিটেট করার জন্য, ফ্যাসিলিটেটর হিসেবে, কিন্তু ব্যক্তি খাতের নিজের উদ্যোগেই কিছুটা তাদেরকে এই ধরনের যখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলে, তখন একটা ক্রাইসিসকে ম্যানেজ করার মতো একটা কিছুটা অ্যাডাপ্টেবিলিটি অনেকের মধ্যে আস্তে আস্তে চলে আসে। তখন তারা ভাবে যে এই সময় এই ধরনের হলে কি করা যাবে বা কি করা উচিত। আর সরকার তো একটা হচ্ছে পলিটিক্যাল সাইডে তার একটা মেজার নেয়, অন্যদিকে যেটা হতে পারে যে কিছু ইনসেন্টিভ বা অন্য ধরনের ফিসক্যাল মেজার বা অন্যান্য কিছু দিয়ে এবং সেগুলোকে আরেকটু চাঙ্গা রাখার একটা চেষ্টা করা, সেই জিনিসটা দরকার এবং অত্যন্ত দরকার। আমি দেখছি যে গত কিছু সময়ের মধ্যে এরকম কিছু দেখা যায়নি। কিছু পলিসি মেজার আছে, কিছু ইনসেন্টিভ ক্যাশ অর কাইন্ড এরকম মেজার আছে। তো সব দিক থেকেই আমার মনে হয় সরকারে যারা আছেন তাদেরও চিন্তা করা উচিত যে এরকম সিচুয়েশনে তাদের কি ধরনের কাজ করতে হবে, সেটা আগে থেকে মাথায় রেখে কাজ করলে ভালো হবে। আগে থেকে মাথায় রেখে আমি ডক্টর হোসেন মনসুর, আমি একেবারে পলিটিক্যাল একটা কোশ্চেন করবো, আমি জানি না কোশ্চেনটি করা ঠিক হবে না, করা ঠিক হবে কিনা, মানে এটি জকিংলি নেবেন নাকি সিরিয়াস নেবেন। সরকার বিভিন্ন খাত থাকে, বিভিন্ন খাতে উন্নয়ন বাজেট থাকে, ইত্যাদিতে থাকে। বাংলাদেশে কি এমন কোন খাত তৈরি করা উচিত যে যেভাবে পলিটিক্যাল আনরেস্ট আমাদের সারা বছর ধরে চলছে, সেই খাতের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হবে কিনা, যে এই বছর পলিটিক্যাল আনরেস্টের জন্য এই ক্ষতি হবে, এখন আমার ওই খাত থেকে পুষিয়ে রাখবে? সরকারের সবসময় কন্টিনজেন্সি একটা খাত থাকে এবং সেখানে বেশ কিছু 10-15 হাজার কোটি টাকা রাখা থাকে, যেখান থেকে সরকার এটা মিটাতে পারে এবং মিটিয়ে থাকে। সেটা স্ট্যান্ডার্ড একটা প্রভিশন কিন্তু আছে। তবু আমি একটা সর্বশেষ কথা বলবো, সরকার কিন্তু এই ক্ষতিকে পূরণ করতে পারে না। সরকার শুধু এক টাকার একজনের টাকা আরেকজনকে দিতে পারে। সরকার তো কোনো সম্পদ ক্রিয়েট করে না। কাজেই সরকার যেটা লস হচ্ছে সেটা হচ্ছে ডেড ওয়েট লস, এটা কোনো অপূরণীয় ক্ষতি, এটাকে মিটানো সম্ভব না। সরকার যেটা করে, কার কাছ থেকে ট্যাক্স নিয়ে আরেকজনকে দিচ্ছে, তার ট্রান্সফার করে, তারা তো
ভ্যালু ক্রিয়েট করতে পারছে না, সেটা আমাদের মনে রাখতে অনেক হবে। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর, ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ ডক্টর মজিদ হোসেন। দর্শক শেষ করছি, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ, শুভরাত্রি।